সৌদি সরকার কোয়ারেন্টিন বাধ্যতামূলক করায় ভোগান্তিতে বাংলাদেশি শ্রমিকরা হোটেল বুকিংয়ে গুনতে হচ্ছে বাড়তি টাকা। সাগরে লঘুচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিলে আঘাত হানতে পারে ২৬শে মে। উপকূলীয় এলাকায় সতর্ক প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা। বান্দরবানের লামায় নিজ ঘর থেকে ২ সন্তান সহ মায়ের মরদেহ উদ্ধার। জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করেছে পিবিআই। সড়ক দুর্ঘটনায় ৪ জেলায় ৭ জনের মরদেহ উদ্ধার। নারায়ণগঞ্জের ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অ্যাম্বুলেন্সে থাকা রোগীর ২ স্বজনের। আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছে আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। দেশের যুব সমাজকে লেখাপড়া শিখে মাছের খামার করে স্বাবলম্বী হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে আওয়ামী মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে এক ভিডিও বার্তায় এই পরামর্শ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ শুরু করেছে। মানুষের খাদ্য পুষ্টি নিশ্চিতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। ১০০টি অর্থনৈতিক অঞ্চলে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে খাদ্য প্রক্রিয়াজাত শিল্পকে। সেখানে মাছ প্রক্রিয়াজাত ও বাজারজাত করার সুযোগ থাকছে। যুব সমাজ বেকার না থেকে বিনা জামানতে কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ নিয়ে এখন নিজের পায়ে দাঁড়াতে পারবে বলে জানান প্রধানমন্ত্রী। আমাদের যুব সমাজ যাতে আরও এগিয়ে আসে, মৎস্য উৎপাদনে মনোযোগী হয়, সেদিকে একটু দৃষ্টি দেওয়া। এখানে ব্যাপক একটা কর্মসংস্থানের সুযোগ রয়ে গেছে, কাজে সেই সুযোগটা কাজে লাগানো, এর জন্য বিশেষ ট্রেনিংয়েরও ব্যবস্থা আছে, তাছাড়া ব্যাংকের ঋণের ব্যবস্থা আছে। সব ধরনের সুযোগ আমরা করে দিয়েছি। বাংলাদেশকে আমরা স্বয়ংসম্পূর্ণ করতে চাই। সৌদি সরকারের নতুন নিয়মের কারণে ভোগান্তিতে পড়েছেন দেশটিতে যাওয়ার অপেক্ষায় থাকা বাংলাদেশি শ্রমিকেরা। কোয়ারেন্টিন বাধ্যতামূলক করায় যাওয়ার আগে হোটেল বুকিং করতে হচ্ছে শ্রমিকদের। হোটেল বুকিং না থাকায় বাতিল হয়েছে অনেক যাত্রীর টিকিট। এখন তাদের নতুন করে টিকিট করতে হচ্ছে। কোয়ারেন্টিনের হোটেল বুকিং করতে প্রবাসীদের গুনতে হচ্ছে অন্তত ৬৫,০০০ বাড়তি টাকা। এদিকে যাত্রা ও কোয়ারেন্টিন সম্পর্কেও শ্রমিকরা সঠিক তথ্য পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। টিকিট ও হোটেল বিষয়ে তথ্য জানতে কারওয়ান বাজার হোটেল সোনারগাঁওয়ের সৌদি এয়ারলাইন্স কার্যালয়ে অপেক্ষা করছেন বহু শ্রমিক। তথ্যের জন্য লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। করোনা টেস্ট করে আসছি, এর আগে বলছে সৌদি আরব হোটেল বুকিং দেন। সৌদি আরব হোটেল বুকিং দিছি, ওটা চলবো না। এখন বলতে আছে এখানে বুকিং দিতে দেবো। আবার এই যে হালাত উলাত করে কত পয়সা টাকা পয়সা নিয়ে আসছি। বলতেছে একটা অ্যাপসের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। এখন ওই কর্তৃপক্ষরও করে দিচ্ছে না, আমরাও অ্যাপসটা ডাউনলোড করছি, এটাতে আমরা রেজিস্ট্রেশন করতে পারতেছি না। এখান থেকে এয়ারপোর্টে কোনো কর্তৃপক্ষ এটাতে হেল্প করেনি। টিকিট তো আমাদের আপ ডাউন টিকিট আছেই, এখন কাজ চলতেছে। এখন কি হয় আমরা যখন কাউন্টারে পৌঁছাবো তখন বুঝতে পারবো কি আছে। সাগরে সৃষ্ট লঘুচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিলে উপকূলে আঘাত হানতে পারে ২৬শে মে। সম্ভাব্য ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় উপকূলীয় জেলাগুলোতে এরই মধ্যে শুরু হয়ে গেছে প্রস্তুতি। প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও সতর্ক অবস্থায়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপ সৃষ্টি হলে রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ইয়াস, যা ২৬ মের দিকে সুন্দরবন অংশের ওপর দিয়ে প্রবেশ করতে পারে স্থলভাগে। সম্ভাব্য ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় উপকূলীয় জেলা বাগেরহাটে ৩৪৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে। প্রশাসনের পাশাপাশি রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। আশ্রয়কেন্দ্রে থাকাকালীন সময়টাতে তাদের স্বাস্থ্য, খাদ্য এবং অবস্থানের বিষয়টিকে যতটুকু সহজ করা যায় এই বিষয়টিকে আমরা তো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেব। সাতক্ষীরায় ১৪৫টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের পাশাপাশি দুর্যোগে ব্যবহারের জন্য প্রস্তুত করা হচ্ছে ১৫০০ শিক্ষা প্রতিষ্ঠান। খুলনায় ৩ শতাধিক আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার সঙ্গে উদ্যোগ নেওয়া হয়েছে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ মেরামতের। যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আছে, সেই কমিটি তাদের যে কার্যক্রমগুলো কীভাবে আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখতে হবে, লোকজনগুলোকে আশ্রয়ন কেন্দ্রের মুখে কীভাবে আনা যায়, বিশেষ করে শিশু খাদ্য এবং পশু খাদ্য এগুলো বিষয়ে তাদেরকে পূর্ণ প্রস্তুতি নেওয়ার জন্য বলা হয়েছে।
লক্ষ্মীপুরে ৭৬টি আশ্রয়কেন্দ্রের সঙ্গে প্রস্তুত রাখা হচ্ছে ৬৫টি মেডিকেল টিম। নোয়াখালীতে সরকারি উদ্যোগের পাশাপাশি রেড ক্রিসেন্ট সোসাইটি সহ বেসরকারি পর্যায়েও চলছে প্রস্তুতি। শুকনো খাবার এবং তাদের আশ্রয়ের জন্য যা যা করণীয়, আমাদের যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেগুলোকে আমরা প্রস্তুত করছি এবং তাদেরকে আমরা সচেতন করছি। বিভিন্ন সিপিবিরও ভলেন্টিয়ার আছে, তাদের সাথে সমন্বয় করে আমরা মাইকিং করার জন্য আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করে রেখেছি। মাইকিং করার পরে আমরা মানুষ যেন অতি দ্রুত সাইক্লোন শেল্টারগুলিতে চলে আসতে পারে আশ্রয় নেওয়ার জন্য, সেটারও আমরা সকল প্রস্তুতি রেখেছি। ভোলায় সতর্ক অবস্থায় রয়েছে প্রশাসন। প্রস্তুত রাখা হয়েছে ৭০৪টি আশ্রয়কেন্দ্র। এগুলোতে আশ্রয় নিতে পারবে অন্তত ৫ লাখ মানুষ। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের যে আশঙ্কা করা হচ্ছে সেদিকে বিশেষ দৃষ্টি রাখা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। এজন্য বিকেলে প্রস্তুতি সভা ডাকা হয়েছে। যদিও এটি লঘুচাপ পর্যায়ে রয়েছে, তাই এখনো আতঙ্কের কিছু নেই বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। এটা যদি সোজাসুজি আসে তাহলে আমাদের খুলনা বিভাগও সেই সাথে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। এটা আমরা জানার পরে আমরা আবহাওয়া পরিদপ্তর সাথে নিয়ে আমরা একটা প্রাথমিক আলোচনা করেছি এবং আজকে বিকাল 4টায় আমরা প্রস্তুতি সভা দিয়েছি। এরই মধ্যে ঘূর্ণিঝড়ের আভাসে উপকূলীয় এলাকায় প্রশাসনের প্রস্তুতি চলছে, সেই সঙ্গে আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করা হচ্ছে। এ নিয়ে আরো জানাতে সাতক্ষীরা থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবুল কাশেম। কাশেম, ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বা প্রস্তুতি কেমন? দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির যে সভা গতকাল বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছিল, তার পরে সেই যে মিটিং হয়েছিল সেই মিটিং থেকে যে নির্দেশনাগুলো এসেছিল আমরা খোঁজখবর নিয়ে জানতে পেরেছি উপকূলীয় এলাকায় সেই নির্দেশনা ইতিমধ্যে প্রতিফলিত হওয়া শুরু হয়েছে। অর্থাৎ এখানে আপনি জানেন যে সাতক্ষীরায় 145টি আশ্রয় কেন্দ্র রয়েছে। যদিও প্রয়োজনের তুলনায় এই আশ্রয় কেন্দ্র অনেক কম, সেই কারণে সেখানে অন্যান্য যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, অর্থাৎ উপকূলীয় এলাকায় যে 1,500 শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছে। আশ্রয় কেন্দ্রগুলো ইতিমধ্যে আমরা উপকূলীয় এলাকার যে সমস্ত জনপ্রতিনিধিরা রয়েছেন, অর্থাৎ ইউপি চেয়ারম্যানগণ রয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে আজকে থেকেই আসলে সেই আশ্রয় কেন্দ্রগুলো কিন্তু ধোয়া মোছা এবং টয়লেট পরিষ্কার করা, অর্থাৎ ব্যবহার উপযোগী করা কাজ এবং প্রস্তুতি কিন্তু শুরু হয়েছে। আপনি জানেন যে উপকূলীয় এলাকায় আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্বেচ্ছাসেবকগণ। 22,000 স্বেচ্ছাসেবক যারা অতীতে বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় কাজ করেছেন, তারাও প্রস্তুতি নিতে শুরু করেছেন। আপনি জানেন যে আসলে সাতক্ষীরাতে প্রতি বছর এই যে ঘূর্ণিঝড় মোকাবেলা করতে হচ্ছে, গত বছর ঠিক 20 মে আমফানের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে যায় সাতক্ষীরা। সেখানে 176 কোটি টাকার মাছের ক্ষতি হয়, 12,000 ঘের ভেসে যায় এবং কৃষি ক্ষতি হয়েছিল 137 কোটি টাকা, যার মধ্যে শুধু আমের ক্ষতি হয়েছিল 65 কোটি টাকা। আপনি জানেন যে সাতক্ষীরা এখন বাণিজ্যিকভাবে আম উৎপাদন হচ্ছে এবং তার ফলনও বেশ ভালো। সাতক্ষীরার আমের কিন্তু স্বাদ এবং চাহিদাও তুঙ্গে, সে কারণে আসলে আমের ক্ষতিটা কিন্তু গতবার হয়েছিল। এবছর যে অবস্থাটা সেটি হলো, আজকে যেটা খোঁজখবর আমি নিয়ে জানতে পেরেছি যে এই আমফান ঝড়ের মতো এবারও যাতে ক্ষতিগ্রস্ত না হতে হয়, অনেক জায়গায় কিন্তু তড়িঘড়ি করে আসলে আম পাড়া শুরু করেছেন। এখনো অনেক অপরিপক্ক আম কিন্তু ভাঙা শুরু হয়েছে এবং তারা তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সব মিলিয়ে বেড়িবাঁধ সংস্কার কাজও চলছে। এই ছিল সাতক্ষীরা থেকে আমার কাছে সর্বশেষ। আবুল কাশেম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। বান্দরবানের লামায় প্রবাসীর স্ত্রী ও 2 সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতরাতে সদর উপজেলার চম্পাতলী এলাকার একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় 6 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতরা হলেন কুয়েত প্রবাসী নূর মোহাম্মদের স্ত্রী মাজেদা বেগম, তার 2 মেয়ে রাফি ও 10 মাস বয়সী নুরি। লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার জানান, সারাদিন ওই পরিবারের কারো কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা খোঁজ নিতে গিয়ে বাড়ির দরজা বন্ধ পান। পরে পেছনে জানালা দিয়ে ঘরের মধ্যে তাদের মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানার পর দরজা ভেঙে মরদেহগুলো উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনাটি পিবিআই তদন্ত করছে।
এ নিয়ে আরো জানাতে এবার বান্দরবান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মংখিং মার্মা। মংখিং মার্মা, যে 6 জনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য, তাদের কাছ থেকে কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া গেছে কিনা? আপনি যেমনটি বলেছেন যে আসলে গতকাল শুক্রবার এটি কিন্তু 8টার দিকে লাশটি সংগ্রহ করা হয়েছে। আমরা জানতে পেরেছি যে কিছুক্ষণ আগে আমরা আবার এসপি সহকারী এসপি রেজাউল হক ইসলামের সাথে কথা বলেছি। তারা আসলে মূলত 6 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আসলে সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো পর্যন্ত তদন্তের স্বার্থের কারণে যে আসলে আহ এই যাদেরকে জিজ্ঞাসাবাদে নিয়ে যাওয়া হচ্ছে তাদের কি তথ্যগুলো পাওয়া যাচ্ছে সেটি কিন্তু আমাদেরকে এখনো পর্যন্ত জানাননি। তবে অতি শীঘ্রই এটি চূড়ান্ত বলে জানানো হবে। মংখিং মার্মা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দিয়ে তথ্য দেবার জন্য। বিরতির পর স্বাগত আরেকবার। দেশে করোনায় আরও 38 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 25 এবং নারী 13 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 12,348 জনের। 482টি ল্যাবে 24 ঘন্টায় 12,230 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,028 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 8.41%। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 7,87,726 জনে। সুস্থ হয়েছেন আরও 759 জন। এ নিয়ে মোট সুস্থ 7,29,798 জন। যুক্তরাজ্যের কাছে অক্সফোর্ডের 16 লাখ ডোজ টিকা চেয়েছে বাংলাদেশ, তবে এ মুহূর্তে তা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে ব্রিটিশ সরকার। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন যুক্তরাজ্যের টেলিভিশন ITV-কে দেয়া সাক্ষাৎকারে আজ বিষয়টি জানান। তিনি আরও বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় অক্সফোর্ড উদ্ভাবিত টিকা রপ্তানি বন্ধ করে দেয় ভারত। এ অবস্থায় বাংলাদেশ এখন টিকা সংকটে পড়তে যাচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছে, তাই টিকা সরবরাহের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হচ্ছে। কিন্তু সেরামের কাছ থেকে টিকা না আসায় প্রথম ডোজ ব্যবহারকারী 16 লাখ মানুষকে দ্বিতীয় ডোজ দিতে পারছে না বাংলাদেশ সরকার। এই অবস্থায় ব্রিটিশ সরকারের কাছে অ্যাস্ট্রাজেনেকা 16 লাখ ডোজ টিকা চায় ঢাকা। বাংলাদেশ সরকার সরাসরি যুক্তরাজ্য সরকারের কাছ থেকে 16 লাখ টিকা চেয়েছে, কিন্তু তাদের টিকা উৎপাদনের সক্ষমতা নেই বলে বাংলাদেশের এই আবেদন খারিজ করেছে ব্রিটিশ সরকার। তবে আমরা বিশ্বাস করি যুক্তরাজ্য সরকার চেষ্টা করলে এই পরিমাণ টিকার ব্যবস্থা করতে পারবে। আমরা তো অনেক বেশি টিকা চাইছি না, আমরা মনে করি তাদের সেই সামর্থ্য আছে। চুয়াডাঙ্গায় ভারত ফেরত 7 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, তবে তা ভারতীয় ভ্যারিয়েন্ট কিনা সেটি জানতে পরীক্ষা চলছে। আক্রান্তদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। জেলা সিভিল সার্জন জানান, গেল 17 মে থেকে 21 মে পর্যন্ত ভারতে আটকা পড়া 415 বাংলাদেশি NOC নিয়ে দর্শনা সীমান্ত দিয়ে দেশে আসেন। এদের মধ্যে নমুনা পরীক্ষায় 7 জনের করোনা শনাক্ত হয়। সাতজনকে আমরা পজিটিভ পেয়েছি। এই 7 জনের প্রত্যেককেই আমরা আমাদের ডেডিকেটেড করোনা হাসপাতাল, যেটা 150 বেডের, সেখানে বিশেষ আইসোলেশনে তাদেরকে রাখা হয়েছে এবং তাদের RT-PCR এর জন্য স্যাম্পল সংগ্রহ করা হয়েছে, কুষ্টিয়া ল্যাবে পাঠানো হচ্ছে এবং জেনোম সিকোয়েন্স করার জন্য রিকোয়েস্ট দেওয়া হয়েছে। সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, টাঙ্গাইল ও গাজীপুরে 7 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 8 জন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সকালে কুমিল্লা থেকে অ্যাম্বুলেন্সের রোগী নিয়ে ঢাকায় আসার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলার নয়াবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের সংঘর্ষ হয়। সে সময় ঘটনাস্থলেই মারা যান রোগীর এক স্বজন। হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও একজন, তবে দুর্ঘটনায় বেঁচে আছেন রোগী। চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাক উল্টে 3 শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন 5 জন। সবাই ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছিলেন। পথে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে হতাহতের ঘটনা ঘটে। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মাহেরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস উল্টে মারা গেছেন একজন, আহত হয়েছেন 2 জন। এছাড়া গাজীপুরের বাইমাইল এলাকায় কাভার্ড ভ্যান চাপায় মারা গেছেন এক বৃদ্ধ। সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে আজও আন্দোলন করছে গণমাধ্যম কর্মীরা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে
নারী সংবাদকর্মীরা। এই কর্মসূচিতে সংহতি জানান প্রথম আলো সংবাদকর্মীরাও। কর্মসূচিতে রোজিনা ইসলামের মুক্তির পাশাপাশি তাকে হেনস্থায় জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেন, না হলে কঠোর আন্দোলন হবে বলে জানান তারা। এ সময় নারী সাংবাদিকরা 1923 সালের অফিসিয়াল সেক্রেটস অ্যাক্ট বাতিলেরও পাশাপাশি সাংবাদিক সুরক্ষা আইন করার দাবি জানান। একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবে প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা সাব এডিটর কাউন্সিল। কর্মসূচিতে বক্তারা রোজিনা ইসলামের পুরো ঘটনাটি সাজানো উল্লেখ করে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। এদিকে কঠোর কর্মসূচির লক্ষ্যে প্রেস ক্লাবে সমন্বিত বৈঠক করছে সাংবাদিকদের সব সংগঠন। আমাদের বোনকে ওই সচিবালয়ে 5 ঘন্টা নির্যাতন করা হয়েছে এবং আইনজীবীরা যে কথাটা বলছেন এই ধারা কোনোভাবেই সাংবাদিকের জন্য প্রযোজ্য নয়, ছিল না, তবুও তার জামিন হয়নি। এই সব কারণে আমরা সুনির্দিষ্ট ইস্যুতে আমরা কিন্তু রাস্তায় দাঁড়িয়েছি। সংবিধানে যেই চেতনাটা আছে সেই চেতনাকে সমুন্নত রাখার জন্য যেন আইনগুলো প্রত্যাহার করা হয়, সেইটার জন্য আমাদের লড়াইটা অব্যাহত রাখা জরুরি বলে মনে হয়। রোজিনার বিরুদ্ধে যেটা হচ্ছে এটা সম্পূর্ণ সৃজিত, বানানো। আমাদের আইনজীবীরা তাই বলেছেন। আমরা তার নিঃশর্ত মুক্তি চাই, আমরা তার মামলা প্রত্যাহার চাই, ভবিষ্যতে যাতে এ ধরনের কাজ না হয় সেই জন্য সকল কানুন বাতিল চাই। এদিকে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও দোষীদের শাস্তির দাবিতে বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। এতে বিভিন্ন গণমাধ্যম কর্মীদের পাশাপাশি অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। সকালে রাজশাহী সাহেববাজার 0 পয়েন্টে কর্মসূচি পালন করে বিভিন্ন সামাজিক সংগঠন। এ সময় অবিলম্বে রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জানান বক্তারা। একই দাবিতে মৌন মিছিল ও মানববন্ধন করেছেন রিপোর্টার্স ইউনিটির সদস্যরা। মৌন মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া একই দাবিতে মানববন্ধন হয়েছে পাবনা, খাগড়াছড়ি, নেত্রকোনা, ঝালকাঠি, ঝিনাইদহ সহ বিভিন্ন স্থানে। এদিকে মেহেরপুরের গাংনীতে ডিজিটাল নিরাপত্তা আইনে স্থানীয় দৈনিক পত্রিকা সাংবাদিক আলামিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোরে গাংনী পৌরসভার বাঁশবাড়িয়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, মেহেরপুর 2 আসনের সংসদ সদস্য মকবুল হোসেন দীর্ঘদিন ধরে একটি ভাড়া বাড়ি দখল করে রেখেছেন। এমন অভিযোগে গত বছরের 11ই মে স্থানীয় দৈনিকে সংবাদ প্রকাশ করেন সাংবাদিক আলামিন। এ ঘটনায় 12ই মে আলামিন সহ পত্রিকার প্রকাশক ও সম্পাদকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন এমপির ভাগ্নে সবুজ আহমেদ। মামলায় নিম্ন আদালত থেকে জামিন পান অভিযুক্তরা। সম্প্রতি পুলিশ মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের পর আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মাদারীপুর সদরের নয়াচর গ্রামে 14 জন প্রাণে বেঁচে গেলেও তাদের ফিরে পাওয়া নিয়ে শঙ্কায় পরিবার। এদিকে স্থানীয়দের অভিযোগ, নয়াচর গ্রামের মানব পাচার চক্রের খপ্পরে পড়ে জীবন দিতে হচ্ছে স্বজনদের। দুর্ঘটনার পর থেকে পলাতক দালাল চক্রের সদস্যরা। এছাড়াও রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় ধরাছোঁয়ার বাইরেই তারা। আশেপাশে সব লোকেরই খোঁজ শুনছে, কিন্তু আমার স্বামীর খবরটা আমি আর পাই না। আমার 3 নামে সেন্টু মণ্ডল আর ফিরবে কিনা তা জানা নেই স্ত্রী সাথী আক্তার আর তার 3 সন্তানের। একটু উন্নত জীবনের আশায় ঝুঁকি নিয়ে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে সোমবার তিউনেশিয়ার কাছে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিখোঁজ হয় সেন্টু। এই দুর্ঘটনায় বেঁচে যায় মাদারীপুর সদরের নয়াচর গ্রামের 14 যুবক। তবে তাদের ফিরে পাওয়া নিয়ে পরিবারের মাঝে হতাশা আর শঙ্কা কাটছে না। লিবিয়া ছিল, লিবিয়ার থেকে ওরা গেম করছে, কইছে গেমের দিন কইছে যে আব্বা আমার দোয়া করিয়ে না আমি যাইতেছি, ওই পর্যন্ত আর কোনো কথা। আমরা সবাই অসহায়, আমাদের কিচ্ছু নাই, ঠিক আছে, আমাদের কিচ্ছু না, আমরা কি খেয়ে বাঁচবো হ্যাঁ কইতে না জানি দিন কোন থেকে। স্থানীয়দের অভিযোগ, নয়াচর গ্রামের মানব পাচার চক্রের সক্রিয় সদস্য স্থানীয় মহসিন মাতুব্বর ইতালি নেয়ার কথা বলে প্রত্যেক পরিবারের কাছ থেকে নিয়েছেন 7.5 লাখ টাকা। যদিও দুর্ঘটনার পর পলাতক এই দালাল চক্রের সদস্যরা। মহসিনের সাথে আমি কথা বলছি, বলছে হ্যাঁ পাসপোর্ট করেন, আমি তো লোক নেই এত টাকা, তাই লিবিয়া গেছিল 4.5 লাখ টাকা দিয়ে, আর ওইখান আবার গেম করাইছিলাম 3 লক্ষ টাকা দিয়ে। এখন আমার বাংলাদেশের সরকারের উপরে এই আবেদন, আমাদের সন্তান জানি হে একটু ভালো মতন নজরে রাখে। তবে মানব পাচারে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।
অবশ্যই এটা আইনগত ব্যবস্থা নিতে হবে, কারণ সরকার এটা এত চেষ্টা করতেছে মানুষ যেন অবৈধভাবে না যায়, তারপরেও যদি দালালরা যদি অবৈধভাবে গিয়ে এইভাবে যদি জনজীবনের ক্ষতি করে, এটা তো হতে পারে না। অবৈধ পথে বিদেশ যাত্রায় এর আগেও একাধিক মামলা হলেও রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় ধরাছোঁয়ার বাইরেই থেকে যায় এসব মানব পাচার চক্র। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিরতির পর স্বাগত আরেকবার। নারায়ণগঞ্জের মদনপুরে একটি ডাইং কারখানায় গ্যাস বিস্ফোরণে 5 জন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন আলম, নাজির, হেবেন চাকমা, বশির ও মেহেদি। এদের মধ্যে মেহেদির শরীরে 60% পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। এছাড়া বশিরের 48, নাজিরের 20, আলমের 17 ও হেবেন চাকমার শরীরের 15% পুড়ে গেছে। দগ্ধদের সহকর্মীরা জানান, রাতের শেষ দিকে এ দুর্ঘটনা ঘটে। এই সময় কারখানার ভেতরেই ছিলেন 5 জন শ্রমিক। ঈদের ছুটিতে বাড়ি যেতে না পারায় তারা সেখানেই অবস্থান করছিলেন। গতকাল রাত্রে 3টার দিকে আমাদের যে ফ্যাক্টরি যে গ্যাস লাইন ওইটা বিস্ফোরণ হয়, আর ফ্যাক্টরিটা বন্ধ থাকার কারণে ওই কয়েকটা ওয়ার্কার বা সিকিউরিটি গার্ড এরা যাইতে পারে নাই বাড়িতে, ওই ফ্যাক্টরিতে অবস্থান করতেছিল। পরে ওদের রুমটা, আবাসিক যে রুমটা, ওইটা গ্যাস লাইনের পাশে ছিল, থাকার কারণে বিস্ফোরণে ওদের 5 জন ঝলসে যায়। চট্টগ্রামের জুবিলি রোডে বাংলাদেশ সাপ্লায়ার্স নামে একটি প্রতিষ্ঠান থেকে চুরি হওয়া 27 লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গেল 18ই মে সন্ধ্যায় জুবিলি রোডের আমাফা সেন্টার ভবনে 4র্থ তলায় গ্রিল কেটে প্রবেশ করে মনির নামে এক ব্যক্তি। পরে অফিসের সিন্দুক ভেঙে নিয়ে যায় 27 লাখ টাকা। চুরির বিষয়টি পুলিশকে জানানো হলে গতকাল চট্টগ্রাম রেল স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মনিরের এক সহযোগীকে। পরে তার দেয়া তথ্যে গ্রেপ্তার করা হয় মনির হোসেন ও তার স্ত্রী খুকি বেগমকে। উদ্ধার করা হয় 27 লাখ টাকা। এর আগেও নগরীর আকবর শাহ ও খুলশী থানা এলাকায় একাধিক চুরির মামলায় 2 বছর জেল খেটেছেন মনির হোসেন। আমাদের সকল অফিসার সহ যারা যারা ছিল এই কার্যক্রমটি শুরু করে, এবং সেখান থেকে আমরা তারপরে মনির নামে একজন চোরকে আমরা ধরতে সক্ষম হই এবং তার দেখানো মতে তার স্ত্রীর কাছ থেকে 27,05,000 টাকা আমরা উদ্ধার করি। রাতের 1টার দিকে যখন মানুষজন কমে যায় রাস্তাঘাটে, 1টার দিকে বের হয়ে বিভিন্ন অফিস আদালত পাড়া যেখানে আছে, যেমন আগ্রাবাদ, চট্টগ্রাম, কোতোয়ালি, যেখানে বেশি অফিস আছে, ওই এলাকাগুলোকে সে টার্গেট করে ওখানে পেছন দিয়ে সে রেকি করে। যে সকল ফ্লোরে লাইট বন্ধ থাকে সেই ফ্লোরগুলোকে সে টার্গেট করে অনায়াসে সে যে কোনো বিল্ডিংয়ে মিনিটের মধ্যেই সে 5B উপরে উঠে গ্রিল কেটে ভিতরে প্রবেশ করতে সক্ষম। বর্ষা এলেই পাহাড় ধসের ঝুঁকি বাড়ে রাঙ্গামাটির পাহাড়গুলোতে। প্রতি বছরই পাহাড় ধসে ঘটে মৃত্যুর ঘটনাও। তারপরও ঝুঁকিপূর্ণ জায়গায় বাড়িঘর নির্মাণে নিষেধাজ্ঞা না মেনেই গড়ে তোলা হচ্ছে নতুন বসতি। প্রতি বছর শুকনো মৌসুমে রাঙামাটির কাপ্তাই হ্রদের পাড় এবং পাহাড় কেটে নির্মাণ হয় বাড়িঘর। প্রশাসনের নিয়মিত অভিযানেও বন্ধ হয়নি বসতি নির্মাণ। 2017 সাল থেকেই ঝুঁকিপূর্ণ জায়গায় বাড়িঘর নির্মাণে নিষেধাজ্ঞা দিয়ে আসছে প্রশাসন। তবে তার তোয়াক্কা না করেই গড়ে উঠছে নতুন ঘরবাড়ি। আর বর্ষা মৌসুমে এসব বসতিতে পাহাড় ধসে ঘটছে দুর্ঘটনা। গরিব মানুষ হিসাবে রিস্ক নিয়ে থাকে আর কি। আর এরকম তো জায়গা নাই যে সমান জায়গা আছে মানুষ ঘর বাঁধে থাকবে, এরকম তো কিছু নাই। এই নিচে মানে কম বরবাদ করে যখন মাইকে অ্যালাউন্স করে তখন আমরা আশ্রয় করে চলে যাই। প্রতি বর্ষাতেই পাহাড় ধসের আশঙ্কায় হাজার হাজার পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। এবার প্রয়োজনে জোর করে বসতি থেকে উচ্ছেদের কথা জানিয়েছে জেলা প্রশাসন। সেই অ্যাওয়ারনেসটা যদি তাদের মধ্যে না আসে তাহলে আমাদের তখন ফোর্স করতে হবে যে তাদেরকে যারা মানে ওই দুর্যোগের সময় যাতে তারা ওই সময় না থাকে, এবং আমরা অবশ্যই ফোর্স করে হলেও তাদেরকে ওখান থেকে সরিয়ে নিয়ে আসবো। 2017 সালে পাহাড় ধসের পর ঝুঁকিপূর্ণ জায়গায় বসতি নির্মাণ বন্ধ, ক্ষতিগ্রস্ত এলাকায় বৃক্ষরোপণ সহ একাধিক সুপারিশ করলেও কোনোটিরই বাস্তবায়ন হয়নি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরও জানাতে এবার রাঙ্গামাটি থেকে যোগ দিয়েছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল চাকমা, নিষেধাজ্ঞা অমান্য করে যারা ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাস করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রশাসন, কিন্তু আদতে সেটি সম্ভব হবে কিনা? কারণ আমরা জানি যে প্রশাসন নিয়মিত অভিযান চালাচ্ছে, তারপরও কিন্তু নতুন নতুন বসতি নির্মাণ হচ্ছে।
আসলে আমরা যদি বলি যে প্রশাসনের যে অভিযান সেটা আমরা বিগত সময়ে 2017 সালের যে পাহাড় ধসের পরবর্তী সময়ে প্রশাসনের পক্ষ থেকে যে সমস্ত এলাকায় পাহাড় ধসের ঝুঁকি রয়েছে সে সমস্ত এলাকায় আমরা দেখেছি প্রশাসনের পক্ষ থেকে সাইনবোর্ড টানানো হয়েছে। সে সাইনবোর্ডে লেখা ছিল যে এই সমস্ত এলাকায় বসতঘর নির্মাণ করা যাবে না, কিন্তু আমরা দেখেছি যে এর পরবর্তী সময়ে যখন শুকনো মৌসুম আছে ঠিক সেই সময়ে কিন্তু মানুষজন কিন্তু বসতঘর নির্মাণ করে। তো প্রশাসনের আমরা অভিযান আমরা লক্ষ্য করলেও দেখা গেছে যে যেদিন সরকারি অফিস বন্ধ থাকে অর্থাৎ 3-4 দিন যখন বন্ধ থাকে সে সময়ে দেখা যায় যে যারা বসতি নির্মাণ করেন তারা কিন্তু সেটা অব্যাহত রাখেন। প্রশাসনের পক্ষ থেকে আমরা বেশ কয়েকবার অভিযানও দেখেছি, কিন্তু একটা বিষয় যে আপনাকে যে সমস্ত যারা এই সমস্ত ঝুঁকিপূর্ণ এলাকায় যারা বসতি ঘর নির্মাণ করছেন তাদের বিরুদ্ধে আসলে পানিশমেন্টমূলক বড় ধরনের কোনো শাস্তি আমরা দেখিনি, শুধুমাত্র সতর্কতামূলক অর্থাৎ কাজ যখন শুরু করা হয় জাস্ট বন্ধ রাখা হয়, কিন্তু কিছুদিন পরে দেখা যাচ্ছে আবার সেটা তারা ঝুঁকিপূর্ণ এলাকা আবার বসতঘর নির্মাণ করেন। আমরা বিগত কয়েক মাস ধরে দেখতে পাচ্ছি যে বসতঘর নির্মাণ করা হচ্ছে ঝুঁকিপূর্ণ এলাকায়। তো আমরা গত সপ্তাহে দেখেছি যে প্রশাসনের পক্ষ থেকে বেশ তৎপরতা আমরা দেখেছি, তারা সেই সমস্ত এলাকায় গিয়ে মানুষদেরকে সচেতন করার পাশাপাশি যে সমস্ত এলাকায় অবৈধ স্থাপনা গড়ে উঠছে তাদেরকে সেগুলো বন্ধ করার চেষ্টা করছেন। আর একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, পাহাড় ধসের ঝুঁকিপূর্ণ এলাকা সবচেয়ে যে এলাকাগুলো রয়েছে সেটা রাঙ্গামাটি শহরের শিমুলতলি, রূপনগর, স্বর্ণতিলা, বেতার কেন্দ্র এলাকা, এই সমস্ত এলাকাগুলো থেকে আসলে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা। এগুলোতে আমরা দেখেছি যে বসতিঘর নির্মাণ এখন করা হচ্ছে, প্রশাসনের যে চোখগুলো ফাঁকি দিয়ে হলেও চেষ্টা করা হচ্ছে। তো প্রশাসন আমরা দেখেছি যে তাদের যে অভিযান সেটা অব্যাহত আছে, কিন্তু আসলে বড় ধরনের কোনো অর্থাৎ পানিশমেন্টের আমরা দেখিনি। আরেকটা বিষয় যে শুধুমাত্র দেখা গেছে যে যখন বর্ষাকাল আসলে যারা ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করেন তাদেরকে সরিয়ে আনা হয়। এক্ষেত্রে দেখা যাচ্ছে সরকারের বিরাট একটি অঙ্কের যে টাকা সেটা নষ্ট হয়, যার কারণে দেখা যায় যে এই যে বলা হচ্ছিল যে এখানে স্থায়ীভাবে পুনর্বাসন করা হবে, যারা ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করে তাদেরকে সরিয়ে নেওয়া হবে। বিগত 17 সালের পরবর্তী কিন্তু আমরা দেখিনি। এক্ষেত্রে বলা হচ্ছে যে এখানে যে পরিমাণ জায়গা সংকট রয়েছে যার কারণে বসতিঘর নির্মাণ করা অর্থাৎ সরকারি ভাবে তাদেরকে পুনর্বাসন করা সম্ভব হচ্ছে না, শুধুমাত্র পাহাড় ধসের যে দুর্যোগ মোকাবেলা সেটা চেষ্টা করা হয়। হিমেল চাকমা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জীবনের ঝুঁকি নিয়ে সুন্দরবন থেকে মধু সংগ্রহ করেন মৌয়ালরা। এই কাজটি করতে গিয়ে গভীর জঙ্গলে বাঘের আক্রমণের শিকার হন অনেকেই, ঘটছে হতাহতের ঘটনাও। জাতীয় রাজস্বে এদের অবদান থাকলেও তাদের নিরাপত্তায় নেই তেমন উদ্যোগ। সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে গেল 14 এপ্রিল বাঘের আক্রমণে মারা যান সাতক্ষীরার মরাগাঁও গ্রামের হাবিবুর রহমান। এ সময় আহত হন তার বাবা আব্দুল আজিজ মোল্লা ও ভাই আনিসুর রহমান। আব্বাও শুনতে পেয়েছে শব্দ, তারপরে ও লোক মালে উঠেছে, উঠে ওই দিকটা হাঁকাইক করেছে, আমিও হাঁকাইক করে ধারে গেছি, যে দেখলাম বাঘ ওখানে ছিল না, বাঘ সাইডে চলে গেছে। ও তো সে সময় পুরোটাই আমি বাংলাদেশ স্বাধীন যে বছরই সেই বছর তো জঙ্গল করতেছি, আর এই যে ছেলেরা বনে ঘুরেছে এই ছেলেরা আপনার 13 বছর বয়সের তো আমার সাথে জঙ্গল করে। একই দিন কাছিঘাটা পায়রা টলিখাল এলাকায় বাঘের হামলায় আহত হন রবিউল ইসলাম। টাকা ইয়ে করে পাচ্ছিস না বলি আমরা এখন গ্রামে যে কবিরাজ ডাক্তার ওখানে দেখাই মানে একটু সুস্থ বানা হয়েছি। কোনো সমস্যা হয়ে যায় কিন্তু আমরা এই ডাক্তারের ধারে আসি, কিন্তু অনেক দূরই ধরো হাসপাতাল আছে, বিভিন্ন ইয়ে আছে, কিন্তু আমরা সেটা করতে পারি না। আর্থিক সংকটে উন্নত চিকিৎসা করাতে পারেন না এসব মৌয়ালরা, পল্লী চিকিৎসকরাই একমাত্র ভরসা তাদের। ড্রেসিংটা করি ডেলি মনের মতো করি, একটা বাগেদারা রোগীর ড্রেসিং করতে 4 ঘন্টা 6 ঘন্টা পর্যন্ত 8 ঘন্টা পর্যন্ত ড্রেসিং করি। অর্থনীতিতে ভূমিকা রাখলেও এসব মৌয়ালদের নিরাপত্তায় নেই কোনো ব্যবস্থা। তবে সুন্দরবন রক্ষা প্রকল্পের আওতায় বনজীবীদের প্রাথমিক চিকিৎসার পাশাপাশি দ্রুত হাসপাতালে নিতে উদ্যোগের কথা জানিয়েছেন বিভাগীয় কমিশনার। ওয়াটার অ্যাম্বুলেন্স সেটি সংস্থান করা, যেটা নাকি ইমার্জেন্সি হলে তাৎক্ষণিক মুভ করে যে কাউকে রেস্কিউ করতে পারবে এবং নিকটবর্তী হসপিটালে তাদেরকে দিতে পারবে। আমার মনে হয় এই কার্যক্রমটি শুরু হলে অনেকেই স্বস্তি পাবেন এবং এটি তাৎক্ষণিক তাদেরকে চিকিৎসা সেবা দেওয়া সহজতর হবে। গত জানুয়ারি থেকে এই পর্যন্ত সুন্দরবনে মধু সংগ্রহে গেছেন ৬,৭৫৩ জন মৌয়াল। এদের মধ্যে বাঘের আক্রমণে মারা গেছেন 2 জন, আর আহতদের তথ্য জানা নেই বন বিভাগেরও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিরতির পর স্বাগত আরেকবার।
দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী মানুষের কিছুটা ভিড় দেখা গেছে মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাটে। এদিকে রাজবাড়ী দৌলতদিয়া ঘাট পরিস্থিতি রয়েছে স্বাভাবিক। বাংলাবাজার ঘাটে আজ যাত্রীর ভিড় দেখা গেলেও তা গত কয়েকদিনের তুলনায় কম। লঞ্চ, স্পিডবোট বন্ধ থাকায় ফেরি ভর্তি করে যাত্রী পারাপার করায় ফেরিতে জনসমাগম বেশি হচ্ছে বলে জানিয়েছেন ঘাট কর্তৃপক্ষ। সবগুলো ফেরি চলাচল স্বাভাবিক থাকায় ঘাটে নেই তেমন ভোগান্তি। এদিকে দৌলতদিয়া ঘাটেও কোনো চাপ নেই, বরং যাত্রী যানবাহনের জন্য ঘাটে অপেক্ষা করছে ফেরি। স্বাভাবিক সময়ের মতোই স্বস্তিতে নদী পারাপার করছেন মানুষ। ময়মনসিংহে এক ইউপি সদস্যের বাড়ির পাশ থেকে মাটি খুঁড়ে স্কুল ছাত্র আকাশ মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত আকাশ মিয়া অষ্টধার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী। পুলিশ জানায়, অষ্টধার ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জিয়াউর রহমানের মেয়ে জেসমিন আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল আকাশের। গত ২ মে পরিবারকে না জানিয়ে বিয়ে করে তারা। বিষয়টি জানার পর বুধবার ইউপি সদস্যের বাড়িতে ডাকা হয় আকাশ মিয়াকে। এরপর থেকেই নিখোঁজ ছিল সে। এ ঘটনায় ইউপি সদস্যের স্ত্রী রোজিনা আক্তার ও তার ভাইয়ের স্ত্রী নার্গিস আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। করোনা ভাইরাসের ভারতীয় ধরন পুরোপুরি আসার শঙ্কা আরও ২ সপ্তাহ পর। এজন্য এখন থেকেই সতর্ক হওয়ার তাগিদ গবেষকদের। তাদের মতে, বাড়ি ফেরত লোকজনের মাধ্যমে এই ভাইরাস ছড়ানোর সম্ভাবনা একদমই কম। ১ বছরেরও বেশি সময় ধরে করোনা মহামারীর মধ্যে দেশ সংক্রমণের হার কিছুটা কমলেও এখন ভয় করোনার ভারতীয় ধরন নিয়ে। এজন্য এরই মধ্যে ভারতে স্বাভাবিক চলাচল বন্ধ রেখেছে সরকার। ভারত ফেরত কয়েকজনের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় বাড়ছে উদ্বেগ। ধরন শনাক্তে কাজ করছেন গবেষকরা। সাসপেক্ট করা হচ্ছে যে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট যেটা চলে এসছে বাংলাদেশে, এইটা ওয়ার্স কন্ডিশনে যাওয়ার জন্য আরও আমাদেরকে এক সপ্তাহ ১.৫ সপ্তাহ মতো ওয়েট করতে হচ্ছে। এই সপ্তাহে যদি বোঝা যায় যে না মানে হচ্ছে না, সেক্ষেত্রে বোঝা যাবে যে না আমাদের দেশে করোনা মোটামুটি নিয়ন্ত্রণে চলে এসছে। গবেষকরা বলছেন, এখন থেকে সবাই সচেতন থাকলে এবং স্বাস্থ্যবিধি মেনে চললে করোনার ভারতীয় ধরনও প্রতিরোধ করা সম্ভব। আমরা ঈদের সময় যে সময়টাতে আমরা যাতায়াত করেছি, মানুষ শহরের মানুষ গ্রামে গিয়েছে আবার ফেরত এসেছে, এই অবস্থায় ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়ায়নি যে ওরা ক্যারি করে নিয়ে গেছে আবার নিয়ে আসছে। এটা খুব লিমিটেড জায়গায় এই ভ্যারিয়েন্টগুলো রয়েছে। অতএব এই মিক্সিংয়ের ফলে আমি যেটা ধারণা করছি যে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটাতে হয়তো ছড়াবে না। গবেষকরা বলছেন, সীমান্তে করোনার ভারতীয় ধরনের সংক্রমণ বেশি হতে পারে, তাই সেসব অঞ্চলের চিকিৎসা সেবার সব ব্যবস্থা তৈরি রাখতে হবে। কারণ আক্রান্তদের ঢাকায় নিয়ে আসতে হলে রাজধানীতেও তা ছড়িয়ে পড়বে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রাকৃতিক পরিবেশে বিপন্ন প্রায় বাটাগুর বাস্কা কচ্ছপকে আবারও ফিরিয়ে আনার প্রক্রিয়া সাফল্য দেখেছে বাংলাদেশ। এ নিয়ে কাজ করছে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র। চেষ্টা চলছে এই প্রজাতির কচ্ছপটিকে মুক্ত প্রকৃতিতে ফিরিয়ে আনার। সুন্দরবন অঞ্চল থেকে শুরু করে মিয়ানমার, থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া উপকূল পর্যন্ত একসময় অবাধ বিচরণ ছিল বাটাগুর বাস্কা কচ্ছপের। জলবায়ু পরিবর্তন, অবাধে শিকার, আবাসস্থল হারানো সহ নানা কারণে প্রায় বিলুপ্ত এ প্রজাতির কচ্ছপ। এ কারণে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার বাটাগুরকে মহাবিপন্ন প্রাণী হিসেবে তালিকাভুক্ত করে। বন বিভাগ জানায়, বৃহত্তর নোয়াখালী ও বাগেরহাট থেকে 5টি কচ্ছপ সংগ্রহ করে 2010 সালে গাজীপুরের হাওলে শুরু হয় বাটাগুর বাস্কা প্রকল্প। পরিবেশগত কারণে সেখানে প্রজনন আশানুরূপ না হওয়ায় 2014 সালে কচ্ছপগুলোকে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে নিয়ে আসা হয়। বর্তমানে এ কেন্দ্রে বিভিন্ন বয়সী 437টি কচ্ছপ রয়েছে। শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীর থেকে হারিয়ে গিয়েছিল অলমোস্ট। সেখানে আমরা বাংলাদেশে একে যে আমরা ফিরিয়ে আনতে পেরেছি এবং আমরা যে এদের বংশবৃদ্ধি করতে পেরেছি, এটা কিন্তু একটা আমি বলবো বিরাট সাফল্য। কিছু অসৎ ব্যবসায়ী অধিক মুনাফা লাভের কারণে এই সমস্ত কচ্ছপকে বিদেশে পাচার করে। এগুলো যদি আমরা রক্ষা করতে পারি বা রোধ করতে পারি, তাহলে আমরা হয়তো অচিরেই প্রকৃতিতে আবার বাটাগুর দেখতে পাবো।
করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র জানায়, মুক্ত প্রকৃতিতে বাটাগুড়ের খোঁজ ও জীবনাচরণ পর্যবেক্ষণে গবেষণা চলছে। এই কচ্ছপগুলোকে আমরা 17, 18, 19 এই 3 বছর 2টো 5টা এবং 5টা মোট 12টা কচ্ছপ এই সুন্দরবনের বিভিন্ন জায়গায় ছেড়ে আমরা খোঁজ করতেছিলাম কোথাও আছে কিনা। এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তা আমাদের এই যে 437টা আছে, এটির সঙ্গে প্রতি বছর যে বাচ্চাগুলো হচ্ছে ভবিষ্যতে এই প্রজন্মকে টিকিয়ে রাখার জন্য এই প্রজনন কেন্দ্রের এই আসল উদ্দেশ্য। বাটাগুড় বাস্কার গড় আয়ু 40 বছর। 16 থেকে 18 বছর বয়সে এরা ডিম পাড়া শুরু করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আজ বিশ্ব জীববৈচিত্র্য দিবস। রাজধানীতে প্রায় 200 প্রজাতির পাখি ও 12 প্রজাতির উভচর ও 19 প্রজাতির সরীসৃপ, 16 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী আছে। নগরের নদী ও 8 এলাকায় গবেষণা করে এ তথ্য পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ। প্রধান গবেষক জানান, নগরে এখনো কিছু গাছ আছে বলেই কিছু প্রাণী টিকে আছে। দূষণ রোগে আক্রান্ত ঢাকা, তারপরও আছে প্রাণ। নগরের পথে পার্ক উদ্যানে বড় গাছ মানে পাখির মিলন মেলা। ব্যস্ততম এলাকার টেকনিক্যাল মোড়ের 4টি গাছে বসতি গড়েছে বক পাখির দল। সোহরাওয়ার্দী উদ্যানে এখনো যে কয়টি গাছ বেঁচে আছে তার ডালে আবডালে ঘর বানিয়েছে চন্দনা, হীরামন, মদনটিয়া। এছাড়াও বাবুই, মুনিয়া, কোকিল, পানকৌড়ি, চিল সহ প্রায় 200 প্রজাতির পাখির দেখা মেলে এই শহরে। এমনটাই বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগ। শহরে প্রায় 200-র মতো প্রজাতির পাখি পাওয়া যায় এবং কিছু কিছু এমন রেয়ার পাখি পাওয়া যায়, যেমন ব্লোজম হেডেড প্যারাকিট। এরা সাধারণত ফরেস্টে থাকে, কিন্তু কার্জন হলে পাওয়া যায়। প্রায় 2 কোটি মানুষের এই নগরে ছুটে বেড়ায় লেজওয়ালা বানর। প্রজন্মের বিস্তার ঘটাচ্ছে এই শহরে। রাজধানীর ওয়ারী ক্যান্টনমেন্ট এলাকা ও মিরপুর জাতীয় চিড়িয়াখানায় দেখা মেলে এদের। হাইকোর্ট, রমনা, ধানমন্ডি লেক, চন্দ্রিমা উদ্যানে কাঠবিড়ালির দুষ্টুমি সহজেই দেখা যায়। জাতীয় উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, রমনা পার্ক, উত্তরা, দিয়াবাড়ি, খিলক্ষেত, রামপুরা, আফতাবনগর ও বুড়িগঙ্গা তুরাগ নদীতে জরিপ চালিয়ে জানা যায় এসব এলাকায় খইয়া গোখরা, গুইসাপ, বেজিসহ 47 প্রজাতির উভচর, সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীর অস্তিত্ব আছে। এমনকি দূষণে আক্রান্ত বুড়িগঙ্গা ও তুরাগে ডলফিন, শুশুকও আছে। এই যে জলাশয়গুলো আছে পার্মানেন্ট এবং টেম্পোরারি বলতে বোঝাচ্ছে সেজনালি। যখন বৃষ্টি হয় বর্ষার সময় এগুলোতে পানি জমে যায়, এই জায়গাগুলোতে ওরা ব্রিডিং করতে পারে। হ্যাঁ, ব্রিডিং করলে ব্যাঙ যদি প্রচুর থাকে তাহলে মশার সংখ্যা কিন্তু কমে যাবে। এবারের বিশ্ব জীববৈচিত্র্য দিবসের প্রতিপাদ্য আমাদের হাতেই সমাধান। তাই নগর সভ্যতার দুর্যোগ থেকে বাঁচতে জীববৈচিত্র্য রক্ষায় সবার ভূমিকা রাখার আহ্বান প্রাণী ও পরিবেশ গবেষকদের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সমগ্র বাংলাদেশ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদি সরকার কোয়ারেন্টিন বাধ্যতামূলক করায় ভোগান্তিতে বাংলাদেশি শ্রমিকেরা। হোটেল বুকিংয়ে গুনতে হচ্ছে বাড়তি টাকা। সাগরে লঘুচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিলে আঘাত হানতে পারে 26শে মে। উপকূলীয় এলাকায় সতর্ক প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা। বান্দরবানের লামায় নিজ ঘর থেকে 2 সন্তান সহ মায়ের মরদেহ উদ্ধার। জিজ্ঞাসাবাদের জন্য 6 জনকে আটক করেছে পিবিআই। সড়ক দুর্ঘটনায় 4 জেলায় 7 জনের মরদেহ উদ্ধার। নারায়ণগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অ্যাম্বুলেন্সে থাকা রোগীর 2 স্বজনের। আর এই ছিল আজকে সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।